লেখিকা প্রিয়দর্শিনী স্মৃতির বেঁধেছ যে বাঁধনে। দরজায় মাথা ঠেকিয়ে ঘরের মেঝেতে স্থাণুবদ্ধ হয়ে বসে আছে রিমঝিম। থমথমে মুখ, দু গাল জুড়ে জলের আঁকিবুকি, এই সবই ওর ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের সাক্ষ্য বহন করছে। ইতিমধ্যে ঘড়ির কাঁটা যে ঠিক কতটা পথ পাড়ি দিয়েছে তা ওর সম্পূর্ণ অজানা। রিমঝিম, ও রিমঝিম, ঘুমিয়ে পড়েছ নাকি গো? রিমঝিম। অনবরত দরজায় কড়া নাড়ার শব্দ ওর কানে আসতেই ও চোখে মুখে জল দিয়ে কিছুটা ধাতস্থ হয়ে দরজা খুলতে যায়। দরজা খুলতেই দরজার ওপারে রিনি বৌদির চিন্তিত মুখটা চোখে পড়ে। রিমঝিমকে দেখা মাত্রই রিনি প্রশ্নের ঝুড়ি খুলে বসে। কি গো, কখন থেকে ডেকে যাচ্ছি তোমাকে? 1 ঘন্টা আগে এসে ডেকে ডেকে ফিরে গেলাম, আবার এখন প্রায় 15 মিনিট ধরে ডাকছি। এই, তোমার শরীর ঠিক আছে তো? কথাটা বলেই ওর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রিনি। মেয়েটা যে ঠিক নেই সেটাও ভালোই বুঝেছে। 6 মাস হলো রিমঝিম বিয়ে করে এই ফ্ল্যাটে এসেছে। মেয়েটা রিনির থেকে বয়সে অনেকটাই ছোট। ওর সাথে আলাপ হবার পর থেকেই মেয়েটা ওর ন্যাওটা হয়ে গেছে। আর রিনিও এই হাসি খুশি বাচ্চা মেয়েটাকে এই কটা মাসেই নিজের বোনের মতো ভালোবেসে ফেলেছে। আর তাই তো ওর সাড়া না পেয়ে ও বেশ চিন্তায় পড়ে গেছিল। মেয়েটার মুখ চোখ বেশ ফুলে গেছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করেছে। রিনির মনে শঙ্কার মেঘ জমে। মেয়েটা যে খুব চাপা স্বভাবের সেটা ওই কমাসে ভালোভাবেই বুঝেছে। আর সেই জন্যই ওর মুখে অন্ধকার নামলে রিনির খুব দুশ্চিন্তা হয়। রিমঝিম জানে সামনে দাঁড়ানো এই মানুষটা ওর দুঃখে কতটা কাতর হয়ে পড়ে। সেই জন্যই ও নিজের দুঃখের ঝাঁপি খুলে আর মানুষটাকে বিড়ম্বনায় ফেলতে চায় না। তাই রিনির প্রশ্নের কোনো যথাযথ উত্তর না দিয়ে ঠোঁটের কোণে হাসি রেখা টেনে এনে ওকে ঘরে আসতে বলে নিজে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। বছর 22-এ রিমঝিম বিয়ের পর স্বামীর হাত ধরে যখন এই ফ্ল্যাটটাতে পা রাখল, তখনও অবধি ও ভাবতেই পারেনি যে এখানকার মানুষগুলোর সাথে ও এতটা জড়িয়ে যাবে। শুধু হেসে এড়িয়ে গেলে চলবে না। সত্যি করে বলো তো, কি হয়েছে? কিছু হয়নি গো বৌদি, আমি একদম ঠিক আছি। আসলে কাল অনেক রাত পর্যন্ত পড়েছি তো, ভালো ঘুম হয়নি, তাই হয়তো মাথাটা খুব ভার হয়েছিল। উনি বেরিয়ে যাবার পরই একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্যই তোমার ডাক শুনতে পাইনি। কথাগুলো পুরোপুরি মিথ্যে না হলেও পুরোপুরি সত্যিও নয়, আর আংশিক সত্যি তো বলতে গেলে মিথ্যারই সমান। মিথ্যে বলা রিমঝিমের স্বভাব বিরুদ্ধ, কিন্তু নিজের সমস্যায় অন্য কাউকে জর্জরিত করতে ইচ্ছে করে না অগত্যা। তাই আচ্ছা আচ্ছা, বুঝেছি। এই নাও, এই বাটিগুলো রাখো। আজ দুপুরের জন্য একটু পাতলা মসুরির ডাল আর ঝুরঝুরে আলু ভাজা করেছিলাম। তোমার তো খুব পছন্দের এগুলো, তাই দিতে এলাম। আর তোমার ফোনটা চেক করে দেখো, তোমার কর্তা মশাই কতবার ফোন করেছে। তোমাকে ফোনে না পেয়ে আমাদের বাড়িতে ফোন করেছিল। তোমার কর্তাকে একবার ফোন করে গলা শুনিয়ে দিও বাপু। গলা শুনে মনে হলো তোমায় ফোনে না পেয়ে বেচারা খুব দুশ্চিন্তা করছে। রিনির কথা শুনে রিমঝিমের আবারও খুব কান্না পায়। বহু কষ্টে কান্না চেপে অন্যদিকে মুখ ফিরিয়ে শুধু কয়েকটা শব্দ উচ্চারণ করতে পারে। বৌদি, উনি আবার যদি ফোন করেন বলে দিও আমি ঠিক আছি, আমাকে নিয়ে বেশি চিন্তা করার কোনো দরকার নেই। রিমঝিমের মন খারাপের কারণটা এতক্ষণে রিনির কাছে বেশ খানিকটা পরিষ্কার হয়েছে। বরের সঙ্গে কোনো কারণে মন কষাকষি হয়েছে হয়তো, আর তাই জন্যই বোধহয় মেয়ের মুখ ঘন কালো মেঘে ঢেকে আছে। রিনি নিজের বিয়ের পরের সময়গুলো মনে পড়ে যেতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ওর আর ওর বর রোহিতের মধ্যে কথায় কথায় খিটিমিটি লেগে যেত, আবার সঙ্গে সঙ্গে ঠিকও হয়ে যেত। তবে মাঝে মাঝে ঝগড়ার মাত্রা বেড়ে গেলে দুজনের অভিমানের মাত্রাও চড়ে থাকতো, আর তখন দুজনের রাগ ভাঙাতে সে কত পাগলামি। সেসব স্মৃতি মনে এলে দুজনেই হেসে কুটোপুটি হয়ে যায়। আর সেই সঙ্গে বিয়ের এত বছর পরও রিনির মুখ লজ্জায় আরক্ত হয়ে ওঠে। বরের সাথে ঝগড়া হয়েছে মনে হচ্ছে, এবার বুঝেছি। ম্যাডাম বরের ওপর অভিমান করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিলেন, তাই তো? রিনি হাসি মুখে ভ্রু নাচিয়ে রিমঝিমকে জিজ্ঞাসা করে। রিমঝিম কোনো উত্তর দেয় না, শুধু মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে।
রিমঝিমকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে রিনি এগিয়ে গিয়ে ওর মুখটা তুলে ধরে। দেখে মেয়ের চোখের কোণে জল জমেছে, মনে হচ্ছে আবার ভারী বৃষ্টিপাত হবে। এই পাগলি, চোখে জল কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি বর বকেছে? আচ্ছা তুমি তো আমাকে বৌদি বলো, আর বৌদি তো দিদির সমান নাকি? দিদির সাথে সমস্যার কথা নির্দ্বিধায় শেয়ার করতে পারো। তাছাড়া সমস্যা যতই ভাগ করে নেবে, সমস্যা সমাধানের পথও তাড়াতাড়ি বেরোবে, আর নিজের মনটাও অনেক হালকা হবে, বুঝেছ? বহুক্ষণ ধরে আটকে রাখা কান্নাগুলো এবার বাঁধন ছাড়া হয়ে চোখের কিনারায় আছড়ে পড়ে। রিনিকে আঁকড়ে ধরে ওর কোলে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে রিমঝিম। আর রিনিও এই মা বাবা মরা মেয়েটাকে সন্তান স্নেহে আগলে রাখে। কিছুক্ষণ পর একটু ধাতস্থ হয়ে নিজের চোখ মুছে উঠে বসে বলতে শুরু করে, গতকাল রাত জেগে পড়ার জন্য আজ সকালে ঘুম থেকে উঠতে ওর অনেকটাই বেলা হয়ে গেছিল। যখন ঘুম ভাঙল দেখে অলরেডি 10:30 বেজে গেছে। বালিশের পাশে একটা চিরকুট রাখা ছিল, হাতে নিয়ে দেখে ওতে লেখা আছে ওর বর বেরোবার আগে ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে গেছে। ব্রেকফাস্ট খেতে বসে বরকে ফোন করতে যাবে, তখনই একটা আননোন নম্বর থেকে ফোন আসে। ওপার থেকে একটা মহিলা কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো, তুমি রিমঝিম তো? হ্যাঁ আমি রিমঝিম, কিন্তু আপনি কে? আমি তোমার বরের অফিস কলিগ কাম বান্ধবী মিশকা, তোমার সাথে একটু কথা ছিল। আমি তো আপনাকে চিনি না, কোনোদিন ওনার মুখে আপনার নামটাও শুনিনি। আমার সাথে আপনার কি কথা থাকতে পারে সেটাই তো মাথায় আসছে না। রিমঝিম একটু অবাক হয়ে কথাটা জিজ্ঞাসা করে, আগে শোনোনি, এখন তো শুনলে? আর যতটুকু জানি প্রয়োজন ছাড়া তোমরা দুজন দুজনের সাথে তো কথাই বলো না। আর জয় খুব প্রাইভেট পার্সন, খুব ক্লোজ ছাড়া কারোর সাথে মেশে না তেমন। এটুকু তো আন্দাজ করতেই পারি তোমরা হাজব্যান্ড ওয়াইফ হলেও তোমাদের সম্পর্কটা মোটেও ক্লোজ নয়। কি ঠিক বললাম তো? অপর প্রান্তের কথা শুনে রিমঝিমের বিরক্তির পারদ চড়তে থাকে। এই শুনুন, আপনার এইসব উল্টোপাল্টা কথা শোনার আগ্রহ আর সময় কোনোটাই নেই আমার। অনেক কাজ পড়ে আছে, আর সবচেয়ে বড় কথা হলো আমার ব্যক্তিগত কোনো কথা কোনো অচেনা মানুষের সাথে বলতে আমার রুচিতে বাধে। তাই আমার বরের সাথে আমার কেমন সম্পর্ক, কতটা ক্লোজ আমরা, এই সব ব্যক্তিগত প্রশ্ন করে আমার বিরক্তি আর বাড়াবেন না দয়া করে। বাবা, জয়ের মুখে শুনেছিলাম তুমি নাকি খুব চুপচাপ, কথাই বলতে পারো না, বাচ্চা মেয়ে। কিন্তু এ তো দেখছি পুরো উল্টো, বাচ্চা মেয়ের মুখে তো একেবারে খই ফুটছে দেখছি। তা কি এত কাজ করো? নিজেকে নিয়েই তো ব্যস্ত থাকো সব সময় মনে হয়, বরের দিকেও একটু নজর দাও। জয়ের মতো এত ম্যাচিওর একজন মানুষ তোমার মতো একটা বাচ্চা মেয়েকে কেন যে মরতে বিয়ে করতে গেল কে জানে। তুমি তো ওর পাশে বেমানান একেবারে। যাকগে, এই সকালবেলায় তোমার সাথে ফালতু কথা বলে আর সময় নষ্ট করব না। যে জন্য ফোন করেছি, আমি আজ রাতে একটা পার্টি থ্রো করেছি, তো জয়ও পার্টিতে যেতে রাজি হয়েছে। আজ রাতে জয়ের ফিরতে দেরি হবে, সেটাই জানানোর ছিল। মিশকা ফোন কেটে দিতে গেলে রিমঝিম ওকে থামায়। এই 1 মিনিট দাঁড়ান, ফোন কাটবেন না। আমি একটু আগেও বলেছি, আবার বলছি, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আপনার মতো একজন বাইরের লোকের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার বন্ধু যে বিয়ে করেছে তাতে আপনি মোটেই খুশি হননি। যাকগে, সবাইকে খুশি করা তো আর সম্ভব নয়, তাই না? আর আপনি কি আপনার বন্ধুর চামচাগিরি করছেন নাকি? ওনার বাড়ি ফিরতে দেরি হবে সেটা তো উনি নিজেই জানাবেন, আপনাকে দিয়ে বলাবেন কেন? আশ্চর্য! ওনার কিছু বলার থাকলে উনি নিজেই আমাকে ফোন করে নেবেন, আপনাকে কাবাবে হাড্ডি হতে হবে না, বুঝেছেন? মিশকাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ও ফোনটা কেটে দেয়। বার কয়েক কলিং বেল বাজিয়েও ভেতর থেকে কোনো রকম সারা শব্দ না আসায় নিজের কাছে থাকা এক্সট্রা চাবিটা দিয়ে দরজা খুলে রণজয় ফ্ল্যাটে ঢোকে। এই রকম ঘটনা মাঝে মাঝেই ঘটে। ও অফিস থেকে ফিরে এসে দেখে মেয়েটা হয়তো পড়ার টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, অথবা ওদের ছোট্ট ব্যালকনিতে বসে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। আসলে মাঝে মাঝে ওর ফিরতে দেরি হয়ে যায়, আর সেদিনগুলোতেই এই ঘটনাগুলো ঘটে। এই জন্যই বেলের শব্দে মেয়েটা দরজা না খুললে ও চিন্তিত হয়ে পড়ে না। কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদা। আজ তো সন্ধ্যের মধ্যেই ফিরে পড়েছে, তাহলে মনের ভেতর একটু টেনশন নিয়ে দরজাটা খোলেও
মেয়েটা কি করছে কে জানে। বিকালের দিকে রিনি বৌদির ফোনটা পাওয়ার পর থেকে মনটা বড্ড চঞ্চল হয়ে আছে ওর। আর তাই তো হাতের কাজ জলদি শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে এসেছে। মেয়েটার ওই নিষ্পাপ মুখটা যতক্ষণ না দেখতে পাচ্ছে ততক্ষণ মনের এই অস্থিরতা কিছুতেই কমবে না। ঘরে ঢুকে প্রথমেই ওর পড়া টেবিলের দিকে নজর যেতেই এতক্ষণের চিন্তার অবসান ঘটে। মেয়েটা বইয়ের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর ছেড়ে রাখা লম্বা চুলগুলো ওর মিষ্টি মুখটাকে ঢেকে রেখেছে। এমন দৃশ্যে রনের ক্লান্ত মুখটায় এক টুকরো হাসি ফুটে ওঠে। মেয়েটার মুখের ওপর পড়ে থাকা চুলগুলো অতি সাবধানতার সাথে কানের পাশে সরিয়ে দিয়ে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে বলে ওঠে, কুম্ভকর্ণের নাতনি একটা। হাত মুখ ধুয়ে জামাকাপড় বদলে এসে দেখে মেয়েটা তখনও ঘুমোচ্ছে। কয়েকবার হালকা স্বরে ডাকার পরেও যখন ওর ঘুম ভাঙে না, তখন পিঠে হাত দিয়ে ওকে 2-3 বার ঠেলতেই ও ধড়মড়িয়ে উঠে বসে। এই কে রে, কে কে বলে যার পাশে তাকায়। ওর সামনে রনকে দাঁড়িয়ে থাকতে দেখে সকালে মিষ্কার বলা কথাগুলো মনে পড়ে যায়। আর কথাগুলো মনে পড়তেই কিছুটা রাগ আর কিছুটা অভিমান এসে ভিড় করে ওর মনের মধ্যে। ও আপনি ফিরে পড়েছেন? এখন কি মাঝরাত নাকি ভোর হয়ে গেছে? তা কেমন হলো আপনার পার্টি? নিশ্চয়ই খুব ভালো। ভালো তো হবেই, আপনার প্রিয় বান্ধবী পার্টি দিয়েছে বলে কথা। শেষ কথাটা বিড়বিড় করে বললেও রনের কান অবধি পৌঁছাতে খুব একটা দেরি হয় না। রন বোঝে রিমঝিম বেশ বিরক্ত, আর তার সাথে রেগেও আছে হয়তো। মিষ্কার ওরকম কথাবার্তায় রেগে যাওয়াটাই স্বাভাবিক। ও তো রিনির কাছ থেকে ঘটনাটা শুনে নিজেও ভীষণ রেগে গেছিল। রিমঝিমের প্রশ্নের জবাব ও স্বাভাবিক কণ্ঠেই দেয়। আমি পার্টিতে গেলে তো তোমাকে জানাতাম নাকি? ওরা জোর করেছিল, আমি যাইনি। আর এখন সবে সন্ধে 7টা বাজে, বুঝেছ? আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলে যে? শরীর ঠিক আছে তো? কথাটা বলেই ওর কপালে হাত দিয়ে টেম্পারেচার দেখতে যায়, কিন্তু রিমঝিম মুখ ঘুরিয়ে নেয়। এই লোকটার ওপর ওর এখন ভীষণ রাগ হচ্ছে। সকালের কান্নাটা আবার যেন বুক ঠেলে বেরিয়ে আসতে চাইছে। মুখ ঘুরিয়ে কোনো রকমে উত্তর দেয়, আমার শরীরের আবার কি হবে, ঠিকই আছি, ঘুম পাচ্ছিল তাই ঘুমিয়ে পড়েছি। এই কদিনে রন এটুকু বুঝেছে যে মেয়েটা বড্ড অভিমানী আর খুব নরম মনের, খুব তাড়াতাড়ি কষ্ট পায় আর ভেতরে ভেতরে গুমড়ে থাকে। অবশ্য মেয়েটাকে দোষও বা দেয় কি করে? এইটুকু বয়সে প্রায় একসাথে অতগুলো ধাক্কা হজম করা তো সহজ কথা নয়। আর এই মেয়েটার কাছে বিয়েটাও তো কম বড় ধাক্কা নয়। তার উপর আবার অনজয়ের মতো একজনের সাথে। বেচারি ধাক্কাগুলো সামলে ওঠার সুযোগই পায়নি ঠিক করে। এখানে আসার পর থেকে মেয়েটা কেমন গুমড়ে থাকে, অল্প স্বল্প কথা বলে। তবে একমাত্র রিনি বৌদি আর ওদের পুচকেটার সাথে ও একদম ফ্রি। রনের মাঝে মাঝে নিজেকে দোষী মনে হয়, মেয়েটার জীবনটা নষ্ট করে দিল না তো। এই চিন্তাতেই ও বেশিরভাগ সময় ডুবে থাকে। তবে হ্যাঁ, এটাও ঠিক, মেয়েটার ওপর বড্ড মায়া পড়ে গেছে ওর। তাই তো নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছে নিজের সবটুকু দিয়ে ওকে আগলে রাখবে, ওকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে, আর ওকে একজন শক্তিশালী মনের নারীতে পরিণত করবে, যাতে কোনোদিন কোনো ধাক্কা ওকে ভাঙতে না পারে। অত্যন্ত স্নেহের সাথে রিমঝিমের মুখটাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে প্রশ্ন করে, আমার উপর রেগে আছো? দেখো, তোমার চোখ কিন্তু বলছে তুমি অনেক কান্নাকাটি করেছো, সুতরাং আমাকে মিথ্যে বলে লাভ নেই, বুঝলে? রিমঝিম কিছু বলে না, মুখ গোজ করে বসে থাকে শুধু। বাচ্চারা যেমন রাগ করে গাল ফুলিয়ে বসে থাকে, খানিকটা সেরকমই আর কি। আচ্ছা বেশ, কথা বলবে না তো? ঠিক আছে, ভালোই হলো। পাড়ার মোড়ে দোকানটার স্পেশাল মোমোগুলো তাহলে আমি একাই খেয়ে নিচ্ছি। দেখো, পরে আবার বলো না যেন যে তোমার বর তোমাকে না খাইয়ে রেখে দিয়েছে। কথাগুলো বলি একবার আর চোখে রিমঝিমের মুখের দিকে তাকিয়ে ডাইনিং এর দিকে পা বাড়ায় রন। এই কয়েক মাসেও এটা বুঝে গেছে যে মেয়েটা খেতে খুব ভালোবাসে। পছন্দের খাবার পেলে তার রাগ অভিমান বেশিক্ষণ টেকে না, আর তার উপর মোমো তোর প্রিয় খাবার। রন মোমোগুলো প্লেটে সাজাতে থাকে আর মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে ঘরে দরজার দিকে দেখতে থাকে। কিছুক্ষণ পর দরজার দিকে নজর যেতেই ওর মুখে আপনা আপনি হাসি চলে আসে। মেয়েটা গুটি গুটি পায়ে দরজার কাছে এসে দাঁড়িয়েছে। ওকে দেখিয়ে দেখিয়ে রন একটার পর একটা মোমোতে কামড় বসাচ্ছে, আরও মনে মনে বেচারার মুন্ডুপাত করছে। একটা প্লেট শেষ করে রন যেই মুহূর্তে দ্বিতীয় প্লেটটার দিকে হাত বাড়িয়েছে, অমনি প্রায় ঝাঁপিয়ে পড়ে প্লেটটা ওর থেকে কেড়ে নেয় রিমঝিম। তারপর গুছিয়ে বসে মনের সুখে ওর ফেভারিট মোমোতে কামড় বসাতে থাকে। আর রন মুচকি হেসে ওর ক্রিয়াকলাপ দেখতে থাকে। বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে। রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে অনেক আগেই। ঘড়ির কাঁটা বলছে এখন রাত 11:30। অন্যান্য দিন অফিসের কাজকর্ম সেরে শুতে শুতে রনের
12টা, 12:30, কখনো কখনো 1টা, 1:30টাও বেজে যায়। কিন্তু আজ তেমন কাজ না থাকায় তাড়াতাড়ি শোবার ঘরে এসেছে। শোবার ঘরটা আকারে বেশ খানিকটা বড় হওয়ায় এই ঘরেরই একটা কোণকে বেছে নিয়ে সেখানে রিমঝিমের স্টাডি রুম গোছের ব্যবস্থা করা হয়েছে। রাতের খাওয়া সেরে রিমঝিম রোজ পড়তে বসে, আর নিজের কাজ মিটিয়ে এসে রিমঝিমের পড়া ধরা, কিছু আটকালে ওকে বুঝিয়ে দেওয়া, আর তারপর বিছানায় গায়ে এলিয়ে দিয়ে সুখনিদ্রা। এই হলো রনর রোজকার রুটিন। তবে আজ ঘরে ঢুকে ও রিমঝিমকে পড়ার টেবিলে দেখতে পায় না। ঘরে চারপাশে চোখ বুলিয়ে রিমঝিমকে বিছানার এক প্রান্তে গুটিসুটি হয়ে শুয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে। হে ভগবান, এই ঘুম কাতুরেটাকে নিয়ে যে আমি কি করি! এদিকে ওর পরীক্ষা টেনশনে আমার রাতের ঘুম উড়ে যাবার জোগাড়, আর এদিকে মহারানীকে দেখো ঘুমিয়ে যাচ্ছে খালি। বিড়বিড় করে নিজের মনেই কথাগুলো আওড়াতে থাকে রন। রিমঝিম, এই রিমঝিম। বেশ কয়েকবার ডাকার পরও যখন ম্যাডামের ঘুমে সামান্যতম ব্যাঘাত ঘটে না, তখন রন বিরক্ত হয়ে ডাকাডাকি বন্ধ করে দেয়। গায়ে মুখে জলের ঝাপটা লাগতেই ধড়মড়িয়ে বিছানায় উঠে বসে রিমঝিম। মুখ দেখেই মনে হচ্ছে হঠাৎ ঘুমে ব্যাঘাত ঘটায় সে ভীষণ বিরক্ত। কোথা থেকে জল এলো ভাবতে ভাবতেই হঠাৎ সামনের দিকে ওর নজর যায়। ও একটু চেঁচিয়েই বলে ওঠে, আমার গায়ে জল দিলেন কেন? হ্যাঁ, আপনার বাড়িতে থাকি বলে আপনি যা খুশি তাই করবেন নাকি? এতটুকু বলেও থামে। সামনে দাঁড়ানো মানুষটার রাগী গম্ভীর মুখের দিকে চোখ পড়তেই ও মুখ নিচু করে ভয়ে ঢোক গেলে। একটু বেশি বলা হয়ে গেছে বোধ হয়। আগের বলা কথাগুলোকে সামাল দিতে আবার আমতা আমতা করে বলে ওঠে, না মানে এত রাতে ভিজে গেলে আমার শরীর খারাপ করবে তো তাই। ওকে কথা শেষ করতে না দিয়ে রন গুরু গম্ভীর স্বরে বলে, ভিজে জামাটা পাল্টে এসে পড়তে বসো। কাল আর আজ মিলিয়ে যেটুকু পড়া হয়েছে তার ওপর টেস্ট নেব একটা। রিমঝিম আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে দৌড়ে পালায়। এই লোকটাকেও একদমই বুঝতে পারে না, যদিও বোঝার চেষ্টা যে করেছে তেমনও নয়। লোকটা কখনো ভীষণ অমায়িক, আবার কখনো এত গম্ভীর হয়ে থাকে যে রিমঝিমের রীতিমতো ভয় লাগে। লোকটাকে রিমঝিমের অনেকটা নিজের বাবার মতো লাগে। ওর বাবাও ওকে এভাবেই শাসন করতেন, আবার পর মুহূর্তে ভালোবেসে কাছে টেনে নিতেন। রিমঝিম এমনিতে পড়াশোনায় কোনোদিনই ফাঁকি দেয় না, কিন্তু আজ সকালে ওই ফোনটা পাবার পর থেকে ওর কি যে হলো, এত রাগ, এত কান্না। ওর নিজেরই মাঝে মাঝে নিজের কার্যকলাপে অবাক লাগে। ওই কান্নাকাটির চক্করে আজ বই নিয়ে বসাই হয়নি ওর। এখন লোকটা যদি টেস্ট নেয় তাহলে তো ডাহা ফেল করবে, আর তারপর আবার বকা শুনতে হবে। এই সব ভাবতে ভাবতেই গুটি গুটি পায়ে টেবিলের সামনে গিয়ে বইটা খুলে বসে রিমঝিম। তোমার প্রশ্ন রেডি করে রেখেছি, তাড়াতাড়ি শুরু করো বলেই নাকের ওপর চশমাটা এঁটে ল্যাপটপটা নিয়ে খুটুর খুটুর করতে শুরু করে। রান্নাঘর থেকে বেরিয়ে ঘড়ির দিকে চোখ পড়তেই নিজের মনেই হেসে ফেলে রিমঝিম। ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 9টা বেজে 10 মিনিট। বেশিরভাগ দিনই রণজয়ের ডাকে রিমঝিমের এই সময় ঘুম ভাঙে, কিন্তু আজকের সকালটা অন্য দিনগুলোর থেকে একটু আলাদা। আজ ন্যাশনাল হলিডে হওয়ায় অফিস ছুটি, তাই রণজয়ের বেরোনোর কোনো তাড়া নেই। আর দিনটা আলাদা হবার প্রধান কারণ হলো গতকাল প্রায় ভোর রাতে শুতে যাবার পরও রিমঝিমের সকাল 7টায় ঘুম ভেঙে গেছে, যেটা এক প্রকার অবিশ্বাস্য। রিমঝিমের জীবনের এক ও অদ্বিতীয় প্রেম হলো ঘুম। সেই ছোটবেলা থেকে ঘুমোতে পারলে ওর আর কিছু লাগে না। এই ঘুম প্রীতির জন্য ওর বাবা মায়ের কাছে কি কম ছাড় খেয়েছে? বাপরে, কিন্তু তাতেও লাভ কিছুই হয়নি। বয়স বাড়ার সাথে সাথে ঘুমের সাথে সখ্যতা বেড়েই চলেছে তার। আর বিয়ের পর এই লোকটা মাঝে মাঝে বকাবকি করলেও ওর বেলা পর্যন্ত ঘুমানোকে প্রচ্ছন্ন প্রশ্রয়ই দেয়, যার ফলে ঘুমের প্রতি প্রেমটা রয়েই গেছে। এই যে শুনছেন, আপনার চাটা এখানে রাখলাম, খেয়ে নেবেন। রণজয়ের ঘুম এমনিতে খুব একটা গভীর নয়, একবার দুবার ডাকলেই ওর সাড়া পাওয়া যায়। কিন্তু আজকে 2-3বার ডাকার পরেও যখন ওর ঘুম ভাঙল না, তখন রিমঝিমের কপালে চিন্তার ভাঁজ পড়ে। একটু ইতস্তত করেই ওর গায়ে হাত দিয়ে ডাকতে যায়। গায়ে হাত ছোঁয়াতে প্রচণ্ড উষ্ণতা অনুভব করে ও। হে ভগবান, এনার গায়ে তো বেশ ভালোই জ্বর আছে বলে মনে হচ্ছে। ইস, কখন থেকে এরকম জ্বরও গায়ে পড়ে আছে কে জানে। দেখি থার্মোমিটারটা আবার কোথায় আছে, তারপর একবার ডাক্তার জেঠুকে ফোন করতে হবে। নিজের মনে বিড়বিড় করতে করতে রণজয়কে অনেক কষ্টে টেনে সোজা করে শুয়ে দেয় ও। একটু সোজা হয়ে বালিশে মাথা দিয়ে শুন না, থার্মোমিটার দিতে হবে তো। এতক্ষণ বেচারা কুকড়ে শুয়েছিল, এত বড় মানুষটাকে টেনে সরানো কি মুখের কথা? থার্মোমিটারের পারদ জ্বরের প্রাবল্যের জানান দিচ্ছে। জ্বর প্রায় 3-এর কাছাকাছি।
রিমঝিম এক মুহূর্ত দেরি না করে ওদের পারিবারিক ডাক্তারকে ফোন লাগায়। হ্যালো ডাক্তার জেঠু, আমি রিমঝিম বলছি, মানে রণজয়ের স্ত্রী। ওর কথার মাঝখানে অপর প্রান্ত থেকে ভেসে আসে, হ্যাঁ মা, চিনতে পেরেছি তোমায়। তোমার গলাটা শুনে মনে হচ্ছে খুব টেনশন করছো। বলো এবার কি হয়েছে? আসলে ওর খুব জ্বর এসেছে, প্রায় 3-এর কাছাকাছি। আমি বুঝতে পারছি না কি করব, তাই আপনাকে ফোন করলাম। ভালো করেছো মা। আচ্ছা শোনো, জলপট্টি দাও, আর 2টো ওষুধ বলে দিচ্ছি, ওটা খাইয়ে দিও। আর হ্যাঁ, যদি তাতেও না কমে তখন আমাকে একবার জানিও, আমি তোমাদের বাড়ি গিয়ে ওকে দেখে আসব। ডাক্তার জেঠু মানুষটা খুব ভালো, রণজয়কে নিজের ছেলের মতোই ভালোবাসেন, আর রণজয়ের স্ত্রী হবার কারণে রিমঝিমকেও খুব স্নেহ করেন। বিয়ের পরপরই রিমঝিমের ভীষণ শরীর খারাপ হয়েছিল, আর তখন থেকেই ওর সাথে ডাক্তার জেঠুর পরিচয়। রণর কপালে জল পট্টি দিতে দিতে গতকাল রাতের ঘটনাটা ওর চোখের সামনে ফুটে ওঠে। বাহ, দারুণ! এই খাতাটা তো পুরো বাঁধিয়ে রাখার মতো। পড়াশোনা তো লাটে উঠে গেছে। সারাদিন ধরে কি করো তুমি? এরকম ভাবে চললে MBA এর এন্ট্রান্স পরীক্ষা চান্স পাবে তো? কথাটা বলেই খাতাটা টেবিলের ওপর সশব্দে রাখে রণজয়। রণজয়ের হিম শীতল চাহনি, ততোধিক শীতল কণ্ঠস্বর আর টেবিলের ওপর পড়া খাতার শব্দ রিমঝিমের সারা শরীরে ভয়ের ঢেউ তোলে। এই কিছুক্ষণ আগে নেওয়া টেস্টের খাতাটা স্টাডি টেবিলের ওপর পড়ে আছে। টেবিলের এক প্রান্তে মাথা নিচু করে বসে আছে রিমঝিম, আর ওর ঠিক বিপরীত প্রান্তে নিজের মাথা চেপে ধরে বসে আছে রণ। রণজয়ের নেওয়া টেস্টে রিমঝিম ভালো ফল করতে পারেনি, কারণ সারা সকাল ধরে কান্নাকাটির পর আর নতুন টপিকটা নিয়ে বসা হয়নি ওর। তার ফলস্বরূপ অর্ধেক প্রশ্নের উত্তরই পারেনিও। আর রিমঝিমের এই ফলাফলে রণ খুব হতাশ। বেশ কিছুক্ষণ মাথা চেপে বসে থাকার পর চেয়ার ছেড়ে উঠে রিমঝিমের সামনে গিয়ে দাঁড়ায়। রিমঝিম তখনও মাথা নিচু করেই বসে আছে, আর ওর চোখ দিয়ে অনবরত টুপটাপ করে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে। দেখো, তুমি যথেষ্ট বড় হয়েছ, নিজের ভালোটা বোঝার মতো জ্ঞান তোমার হয়েছে। আমার কথাগুলো হয়তো এখন তোমার খুব খারাপ লাগছে, আমাকে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ বলে মনে হচ্ছে, কিন্তু যেদিন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের বাবার সমস্ত স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে, সেদিন বুঝবে আমার কথাগুলো কতটা সঠিক ছিল। তোমার বাবা অনেকখানি ভরসা করে আমার হাতে তোমার হাত তুলে দিয়েছেন, তাই তুমি আমার দায়িত্ব। আর আমি মোটেই নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পছন্দ করি না। আর হ্যাঁ, প্লিজ চোখের জলটা মোছো। চোখের জল কিন্তু ভীষণ দামি, যার তার জন্য সেটা নষ্ট করো না, মানায় না। গতকাল রণর করা ওরকম ব্যবহার, ওর বলা কথাবার্তা সবই রিমঝিমকে তীব্র আঘাত দিয়েছিল। রণর ওপর ভীষণ রাগ হয়েছিল ওর। তাই তো রণর বলা কথাগুলোর কোনো উত্তর না দিয়েই নিঃশব্দে বিছানার এক প্রান্তে গিয়ে শুয়ে পড়েছিল। বিছানায় মুখ গুজে কাঁদতে কাঁদতে কখন যে চোখ দুটো লেগে এসেছিল টেরই পায়নিও। হঠাৎ মাথায় কারোর হাতের স্পর্শ অনুভব করতেই ওর ঘুম ভেঙে যায়। তবুও চোখ খোলে না, চোখ বুজে ঘুমের ভান করে শুয়ে থাকে, কারণ ততক্ষণে হাতের মালিক নিজের মনে জমিয়ে রাখা শব্দের ঝাঁপি খুলে বসেছে। রিম, আই অ্যাম সরি। আমার কথায় তোমার খুব খারাপ লেগেছে জানি, কিন্তু কি করব বলো? তোমার লেখাপড়াটা যে জরুরি। জানো, তোমার বাবা মানে মিহির স্যার যেদিন তার মৃত্যু শয্যায় নিজের সবচেয়ে প্রিয় আর মূল্যবান সম্পদকে বিশ্বাস করে আমার হাতে তুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে ওনার এই সম্পদকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখব, তার সমস্ত স্বপ্ন পূরণের সঙ্গী হব। আজ যখন রিনি বৌদির মুখে শুনলাম যে তুমি মিশকার কথা শুনে খুব কান্নাকাটি করেছ, বেশ অবাকই লেগেছিল আমার। তবে হ্যাঁ, মিথ্যে বলবো না, মনের মধ্যে খানিকটা হলেও আশার আলো ফুটে উঠেছিল, এই ভেবে যে আমাদের সম্পর্কটা হয়তো আস্তে আস্তে এবার স্বাভাবিক হবে। কিন্তু তোমার টেস্ট নেবার পর বুঝলাম এই বিয়ে, সংসার, এসবের জন্য হয়তো তুমি অমনোযোগী হয়ে উঠছো পড়াশোনাতে, নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছ। আর এটাই আমার চিন্তার কারণ। আমি কখনোই তোমার লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না রিম। এমনিতেই আমাদের বয়সের পার্থক্য আমাদের মধ্যে যে পাহাড় সমান দূরত্ব তৈরি করেছে, তা কোনোদিন মুছবে কিনা জানি না। আর জোর করে ছিনিয়ে নেবার অভ্যেস আমার নেই। তাই আমাদের সম্পর্কের ভবিষ্যৎ না হয় ভাগ্যের ওপরই ছেড়ে দিলাম। ভাগ্যে যদি থাকে একদিন ঠিক আমাদের সংসার করা হবে, আর যদি না থাকে তাহলে। পুরো কথাটা শেষ করতে পারে না ও, শুধু বুক ঠেলে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রণর কপালে জলপট্টি দিতে দিতে রিনিকে একটা ফোন করে ও। হ্যাঁ বৌদি, তোমার দেওরের না জ্বর এসেছে, জলপট্টি দিচ্ছি কিন্তু ওষুধ দিইনি এখনো।
ওষুধ নেই বাড়িতে? আমি না খুঁজে পেলাম না, তুমি একটু দিয়ে যাবে গো? আসলে ওনাকে ছেড়ে বাইরে যেতে পারবো না এখন, তাই। আচ্ছা আচ্ছা বুঝেছি, চিন্তা করো না, তুমি রনর খেয়াল রাখো, আমি ওষুধ দিয়ে আসছি। বৌদির সাথে কথা শেষ করে ফোনটা রেখে আবার রনর মাথার কাছে এসে বসে ও। এর মধ্যে কেটে গেছে আরও বেশ কয়েকটা দিন। কড়া ডোজের ওষুধ, তার সাথে মা আর বউয়ের পরিচর্যায় রনও এখন সুস্থ, তবে দুর্বলতাটা খানিক রয়ে গেছে এখনো। বেচারা এই কদিনে খুব কাহিল হয়ে গেছে। একদিকে তীব্র জ্বর, কোনো মতে জ্বর সারতে না সারতেই আবার ডায়রিয়া। সে যে কি সাংঘাতিক অবস্থা গেছে কদিন। রণ যখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল, রিমঝিম বুঝতে পারছিল না কিভাবে একা সবকিছু সামলাবে। তখন রিনি বৌদির পরামর্শে ওর শ্বশুর বাড়িতে খবর দেয়। রণজয়ের পৈতৃক বাড়ি বর্ধমানে, চাকরি সূত্রে গত 9 বছর ধরেও বাড়ির বাইরে। ওদের যৌথ পরিবার, মা কাকা কাকিমা ভাই বোন সবাইকে মিলিয়ে জনাব 15 সদস্য তো হবেই। মা কাকা কাকিমারা সবাই বর্ধমানেই থাকে, আর ওরা সব ভাই বোনেরা কাজের সূত্রে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজ অনেকদিন পর রণ আবার সে ব্যস্ততম সময়সূচিতে ফিরে যাচ্ছে। কতদিন পর আবার যে অফিসে যেতে পারবে। কাজের চাপে মানুষ যখন বিধ্বস্ত হয়ে যায় তখন মনে হয় একটু ছুটি পেলে ভালো হতো, কিন্তু সত্যি যখন সে কাজ থেকে দীর্ঘ বিরতি পায় তখন মনে হয় কবে যে আবার কাজে যেতে পারবো। রণর অবস্থাও খানিকটা সেরকমই। বেচারা ঘরে শুয়ে বসে থেকে থেকে বিরক্ত হয়ে গেছে। আবার সে রোজকার রুটিনে ফেরার জন্য ওর মনটা কদিন থেকে খুব ছটফট করছিল। শেষ অবধি আজ সেই দিনটা এসে উপস্থিত হয়েছে ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে ওর। খোকন, বৌমা তোর খাবার দিয়ে দিয়েছে, খাবি আয়। মায়ের ডাকে রণর সম্বিত ফেরে। ও তাড়াতাড়ি খাবার টেবিলে গিয়ে উপস্থিত হয়, কিন্তু খাবার টেবিলে খাবারের পদ দেখেই ওর চোখ মুখের চেহারা পাল্টে যায়। সারা মুখ জুড়ে বিরক্তির ছাপ ফুটে ওঠে। কপাল ঠুকে নিজের মনে বিড়বিড় করে ওঠে, উফ, আবার সে কচু ঘেঁচু সেদ্ধ গিলতে হবে। ভগবানের তেল মশলা ছাড়া শুধু সেদ্ধ খাবার খেতে খেতে আমার পেটে তো চড়া পড়ে গেল। কবে যে আবার একটু ভালো খাবার জুটবে। ধুর ধুর, ভাল লাগে না। রঞ্জিনী দেবী বেশ কিছুক্ষণ ধরে ছেলের হাবভাব লক্ষ্য করছেন। ওর বিড়বিড় করা দেখে সে ছোটবেলার মতন দিলেন এক ধমক। অনেক বিড়বিড় করেছিস, মুখটাকে অমর বাংলার পাঁচ করে না রেখে চুপচাপ খেয়ে নে স্যুপটা। বাইরের উল্টোপাল্টা খাবার খেয়ে শরীর খারাপ বাঁধানোর বেলায় এটা মনে রাখা উচিত ছিল। এখন আর বলে কি হবে। অনেকদিন পর মায়ের এমন ধমক খেয়ে বেচারার মুখটা কেমন কাচুমাচু হয়ে যায়। মুখ বুজে চুপচাপ খাবার খেতে থাকে। আর মায়ের বকুনি খেয়ে রণর এমন চুপসে যাওয়া মুখ দেখে রিমঝিম তো হেসে অস্থির। মনে মনে বলে, বেটা নিজের মায়ের কাছেই জব্দ, সব হাওয়া ফুস এক্কেবারে। বেশ হয়েছে বকা খেয়েছে, আমাকে বাচ্চা মানুষ পেয়ে খালি বকাবকি করা না, ঠিক হয়েছে, দেখ কেমন লাগে। ওর অবস্থা দেখে হাসার জন্য রিমঝিমের দিকে কটমট করে তাকাতে রিমঝিম মুখ ভ্যাংচায়। আর ওদের দুজনের কার্যকলাপ দেখে মায়ের মুখে আলতো হাসি ফুটে ওঠে। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে গেছে গোটা একটা মাস। রণজয় রিমঝিম যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আর রঞ্জিনী দেবীও আবার বর্ধমান ফিরে গেছেন। ছেলে অনেক করে মাকে নিজের কাছে রেখে দিতে চেয়েছিল, কিন্তু মায়ের সেই এক কথা তার নাকি এখানে দম বন্ধ হয়ে আসে। আর কি করার, অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে দিতে হলো। রক্ষে কর বাপু, তোদের এই শহরে জল হাওয়া আমার সহ্য হয় না। তার থেকে আমাদের গ্রাম অনেক ভালো। কি সুন্দর চারপাশ খোলামেলা, কত গাছগাছালি, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। কিন্তু এখানে মনে হয় যেন জেলখানায় আটকে গেছি। উফ, ভাবলেই যেন দম বন্ধ হয়ে আসে। না বাবা, এখানে থেকে যেতে বলিস না। শেষ বয়সটা আমার স্বামীর ভিটেতে মরতে পারলেই বাঁচি। এতগুলো কথার পর তো আর কিছু বলা চলে না। রণজয়ও কিছু বলতে পারে না, চুপচাপ শুনে যায় খালি। মায়ের কথাগুলো যে মন করা নয় তা রণ জানে। এখন শহরে আদব কায়দায় অভ্যস্ত হয়েছে বটে, কিন্তু প্রথম যখন গ্রাম থেকে শহরে এসেছিল তখন এই শহরের সাথে মানিয়ে চলতে বেশ বেগ পেতে হয়েছিল ওকে। গ্রাম কিংবা মফস্বলের ছেলে মেয়েদের যেমন সাধারণত হয় আর কি, সেসব দিন তো ভুলবার নয়। সময় সুযোগ পেলেই সেই সব দিনগুলো চোখের সামনে ছবির মতো ভেসে ওঠে। বালিশের পাশে থাকা ফোনটা কয়েকবার বেজে বেজে থেমে যেতেই বাথরুম থেকে রিমঝিমের চিৎকার শোনা গেল, আরে ফোনটা ধরুন না, কখন থেকে বাজছে, শুনতে পাচ্ছেন না নাকি?
এরকমভাবে আরও দুবার চিৎকারের পরেও অপর প্রান্ত থেকে কোনো রকম সারা শব্দ পাওয়া গেল না দেখে রিমঝিম ভীষণ বিরক্ত হলো। চটপট স্নান সেরে নিজের মনে বিড়বিড় করতে করতে ঘরে এসে দাঁড়াতেই চোখ পড়ল বিছানার দিকে। কানে বালিশ চাপা দিয়ে হাত পা ছড়িয়ে প্রায় সারা বিছানাটা দখল করে রন শুয়ে আছে, আর রিমঝিমের ফোনটা বালিশের পাশ থেকে সোজা জায়গা পরিবর্তন করে রনর পেটের তলা দিয়ে উকি মারছে। এরকম অবস্থা দেখে তো রিমঝিম রেগে বোম। নিজের মনে মনে গজগজ করতে থাকে, আমার সাথের ফোন যদি ভাঙে আমিও এই ব্যাটার ফোনের 13টা বাজিয়ে ছেড়ে দেব। কি শয়তান লোক রে বাবা, নিজে কেমন আরাম করে ঘুমোচ্ছে দেখো, আর আমার ঘুমের বেলাতেই যত দোষ না। একে তো কাল সারা রাত ঘুমোতে দিল না, যাও বা ভোর রাতে ঘুমোতে গেলাম, আবার ওই বিশ্ববিখ্যাত অ্যালার্মটার সাথে ষড়যন্ত্র করে সেই সাত সকালে জোর করে তুলে দিল। এখন নিজে দেখো ভোস ভোস করে ঘুমিয়ে যাচ্ছে। দাঁড়াও বাছা ধন, তুমি এখনো রিমঝিমকে চেনোনি, তোমার শান্তিতে ঘুমোনো আমি বের করছি। টেবিলে রাখা বোতলটা থেকে জল খেতে গিয়ে কিছু একটা মনে আসতেই ওর ঠোঁটের কোণে একটা শয়তানি হাসির রেখা দেখা গেল। আমার অবলা বাচ্চাটাকে মেরে ফেললো গো, এবার আমার কি হবে গো, ও ভগবান গো। ব্যাস এটুকুই বোধহয় রনর ঘুমের 13টা বাজাতে যথেষ্ট ছিল। কে 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 ভীষণ রকম চমকে গিয়ে হুড়মুড় করে বিছানার ওপর উঠে বসে। কানের সামনে এমন গগনভেদী চিৎকার মিশ্রিত কান্নার শব্দে বেচারার ঘুম ততক্ষণে চম্পট দিয়েছে। কার বাচ্চা? কি হয়েছে? কে মারল? রনর ঘুম ভাঙাতে পেরে রিমঝিমের এখন আনন্দে লাফাতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো লাফানো যাবে না। তাই নিজেকে বহু কষ্টে সংযত করে সিরিয়াস গলায় বলে উঠল, আমার বাচ্চার আপনি মেরে ফেলেছেন। রিমঝিমের কথা শুনে রনর তো চোখ ঠেলে বেরিয়ে আসার জোগাড়। এই মেয়ে এসব কি উল্টোপাল্টা বকছে? ঘুমের ঘাটতি ঘটায় মাথার স্ক্রুগুলো সব জং ধরে গেল নাকি? এই মেয়ে কি বলছো এসব? হ্যাঁ, তোমার আবার বাচ্চা কবে হলো? আর আমি মারলামই বা কবে? কেন, এই কিছুক্ষণ আগেই তো। রনর সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। ও আর কিছু না বলে রিমঝিমের বলার অপেক্ষায় থাকে। রিমঝিম ততক্ষণে নিজের সন্তান সম ফোনটাকে অতি যত্নে বিছানা থেকে তুলে নিয়েছে। এই যে আমার গো বেচারা নিরীহ বাচ্চা ফোনটাকে আপনি আপনার ওই বিশালাকৃতি শরীরের নিচে পিষে দিয়েছিলেন, তাতে আমার ফোনটা কি আর জীবিত আছে নাকি? এতক্ষণে নির্ঘাত পটল তুলেছে। রিমঝিমের কথা শুনে রন হাসবে, কাঁদবে নাকি রেগে যাবে বুঝতে পারে না। রিমঝিমের ফোনটা বেজে ওঠায় ও ধরতে গিয়ে দেখে সিম কোম্পানির ফোন, তাই ফোনটা কেটে রেখে দেয়। কিন্তু ঘুমের ঘোরে কখন যে ফোনের ওপর শুয়ে পড়েছে খেয়ালই নেই। এতক্ষণে ব্যাপারটা ওর কাছে পরিষ্কার। কাল রাতে দেরি করে শুতে দেওয়া আর আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে তোলার প্রতিশোধ নেওয়া হলো এইভাবে ওকে ঘুম থেকে তুলে। মেয়েটা পুরোই পাগলি, মাঝে মাঝে এমন বাচ্চামি করে। এরকম ভাবে কে ঘুম ভাঙায়? এক্ষুনি রনর হার্ট ফেল হয়ে গেলে কি হতো? এই 1 মিনিট, আপনি যেখানটায় শুয়েছিলেন ওখানটা এমন ভিজে গেছে কেন? এ বাবা, আপনি এটা কি করেছেন? ইস, এত বড় একটা লোক হয়েও এইসব কাজকর্ম এখনো বিছানায় করেন? ছি! এতটা অবাক বোধ করি রন এর আগে কোনোদিন হয়নি। সত্যি বিছানাটাও খানিকটা জায়গা ভিজে, আর ওর প্যান্টটাও। একবার বিছানার দিকে আর একবার নিজের হালকা ভিজে ভিজে প্যান্টের দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকাচ্ছে। ও এতটাই হতবাক হয়ে গেছে যে মুখ থেকে একটা শব্দও বের করতে পারেনি। আর এদিকে রিমঝিমে তো হাসি চাপতে গিয়ে পেট ফেটে যাবার অবস্থা। মিস্টার রণচয় কি সত্যি ওর কথাটা বিশ্বাস করে নিলেন নাকি? হায় ভগবান, শেষে কি না বিছানায়! অনেকক্ষণ যাবৎ অনেক কষ্ট করে ঠোঁটের আগায় চলে আসা হাসিটাকে নিজের মুখের ভেতর চালান করলেও রনর ওই হতবাক হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রিমঝিম আর হাসি চেপে রাখতে পারল না, সশব্দে হেসে ফেলল। হাসতে হাসতে হাঁপিয়ে যাচ্ছে, তাও ওর হাসি থামছে না। উফ, সিরিয়াসলি! রিমঝিমের হাসির শব্দে রনর ঘোর কাটে। মেয়েটা এখনো ওকে দেখে এসে যাচ্ছে। রন এবার খানিকটা বিরক্ত হয়। ও হতভম্ব ভাব কাটিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সকাল থেকে উঠে আবার পেছনে লাগা শুরু করে দিয়েছো? হ্যাঁ, আমি কিন্তু কান মুলে দেব এবার। নিজের কানের কাছে রনের গম্ভীর গলাটা পেতে রিমঝিম হাসি থামিয়ে দেয়। এই লোকটার ওপর সত্যি বিশ্বাস নেই, কান মুলে দিতেই পারে। রিমঝিমকে চুপ করে থাকতে দেখে ও আবার বলে ওঠে, বদমাইশি বুদ্ধিতে তো মাথাটা পুরো গিজগিজ করছে। তা সকালে উঠে বই নিয়ে বসা হয়েছিল নাকি শুধু লোকজনের পেছনে লেগেই সময় কাটালে?
রিমঝিম মনে মনে খুব বিরক্ত হয়। এমনিতেই তো এই গোমরা মুখ লোকটার সাথে গুনে গুনে কথা হয়, আর সারাদিনে যেটুকু কথা হয় তার মধ্যে বেশিরভাগটাই ধমক, আর বাকিটা খেয়েছে কিনা, পড়তে বসেছে কিনা, টপিক কমপ্লিট হয়েছে কিনা, টিউশন গেছে কিনা, মক টেস্ট কেমন হলো, এসবই। এখন এই ছুটির দিনেও সেই এক কথা। মানুষ একটু হেসে মিষ্টি করে কথা বলে, কিন্তু এই লোকটার তো সেসবের কোনো বালাই নেই। সবসময় টিচার টিচার মনোভাব নিয়ে ঘুরে বেড়ায়। সবসময় পড়তে কারই বা ভালো লাগে? পড়া নিয়ে এত কড়াকড়ি বোধ হয় ওর মা বাবাও করেনি। এসব কথা ভাবতে ভাবতে ওর নিজের মনে বিড়বিড় করতে থাকে। ওই শুরু হলো ফাটা রেকর্ড বাজানো। এর কর্পোরেট পার্সন না হয়ে টিচার হলে মানাতো ভালো। আজ সারাদিন বাড়িতে থাকবে আর আমার উপর ছড়ি ঘোরাবে। তার ওপর আজ কি মরতে যে মজা করতে গেলাম। আব তেরা কেয়া হোগা রিমঝিম, তু তো গেই। রিমঝিমকে নিজের মনে কথা বলতে দেখে রন বলে ওঠে, এই এই, কি যেন একটা বললে, শুনতে পেলাম মনে হলো। রিমঝিম হালকা মুখ বেঁকিয়ে আবার নিজের মনেই বলে, কি কান মাইরি, ঠিক শুনতে পেয়ে গেছে। যা বলার জোরে বলো, যে তোমাকে গিলে খেয়ে নেব। আর শোনো, তুমি আমাকে এতটাও ভয় পাও না যতটা দেখাচ্ছ, এটা কিন্তু আমি জানি। সুতরাং রিমঝিমের ফোনটা বেজে ওঠায় এই কথোপকথন আর বেশি দূর এগোয় না। না, আজকের দিনটা যেমনটা কাটবে ভেবেছিল তেমন কাটছে না, বরং তার চেয়ে অনেক বেশি বাজে কাটছে বলে মনে হয় রিমঝিমের। সেই সকাল থেকে পড়তে বসেছে, তার মধ্যে আবার একটা অনলাইন মক টেস্টও দিয়েছে। ভীষণ বিরক্ত লাগছে ওর। নিজের মনেই বলে ওঠে, উফ, আর ভালো লাগছে না, মাথাটা এবার হ্যাং হয়ে যাচ্ছে। আজ ভেবেছিল একটু ভালো কিছু রান্না করবে, ওই শাশুড়ি মায়ের কাছ থেকে একটা নতুন রান্না শিখেছিল ওটাই। কিন্তু সেগুড়ে বালি। আজ রান্নার সব দায়িত্ব রন নিজের কাঁধে তুলে নিয়েছে। রন খুবই ভালো রান্না করে। ওর হাতে রান্না রিমঝিমের বেশ ভালো লাগে, কিন্তু তা সত্ত্বেও আজ নতুন কিছু করার ইচ্ছে ছিল। এই সব ভাবতে ভাবতেই ও অন্যমনস্ক হয়ে যায়। কিছুক্ষণ পর ওর বর মহাশয়ের হাঁক ডাকে ওর ঘোর কাটে। রিমঝিম, চলে এসো, খাবার বেড়েছি। খাবার টেবিলে চোখ পড়তেই খুশিতে চোখ চকচক করে ওঠে রিমঝিমের। চিংড়ি ভাপা! রন মুচকি হাসে। যাক, মেয়েটা খুশি হয়েছে তাহলে। রিমঝিম আজ যখন মায়ের সাথে ফোনে কথা বলছিল তখনই ওদের কথাবার্তা কানে আসে ওর। মাকে ফোন করে জানতে পারে যে রিমঝিম চিংড়ি ভাপার রেসিপিটা জানতে চাইছিল। ও নাকি আজ এটা রান্না করতে চায়। তখনই রন ঠিক করে যে ও নিজেই রান্নাটা করে ওকে চমকে দেবে। চমকে গেলে? মা বলেছেন না আপনাকে রান্নার কথা? সেটা তো বলা যাবে না ম্যাডাম, আমি এটা করেছি সেটাই হলো আসল ব্যাপার। নাও নাও, এবার খেয়ে বলো তো দেখি কেমন হয়েছে। আপনি বসবেন না? বসে পড়ুন, দুজনের একসাথে খাওয়া মিটে যাক। রান্নাটা থেকে ভীষণ ভালো গন্ধ বের হচ্ছে। প্রাণ ভরে কিছুটা গন্ধ টেনে নিয়ে রিমঝিম বলে, আহ, কি ভালো গন্ধ বেরিয়েছে। গন্ধ শুকেই তো অর্ধেক পেট ভরে গেল আমার। আচ্ছা, এবার খেয়ে রিভিউ দাও শুনি। গরম ভাতে চিংড়ি ভাপা পড়তেই প্রাণটা জুড়িয়ে যায় রিমঝিমের। একগাল ভাত মুখে দিতেই ভালো লাগায় ভরে যায় মনটা। ভীষণ ভালো হয়েছে খেতে। কি হলো, বাজে হয়েছে? রন উৎসুক চোখে তাকিয়ে থাকে রিমঝিমের উত্তরের অপেক্ষায়। ভীষণ ভীষণ ভালো হয়েছে। হাতে তো জাদু আছে আপনার। থ্যাংক ইউ ফর দিস ওয়ান্ডারফুল মিল। আমাকে শেখাবেন? রন হেসে বলে, ঠিক আছে ঠিক আছে, অত ধন্যবাদ দিতে হবে না। তোমার যে ভালো লেগেছে এটাই অনেক। শেখাবো একদিন। আচ্ছা, খাবার খেয়ে মাথার হ্যাং কাটলো নাকি এখনো মাথা হ্যাং করে আছে? মাথা ছেড়েছে। যাক, শুনেও শান্তি। তুমি তোমার মাদার ইন লর কাছে আমার যা প্রশংসা করেছ, তিনি তো আমাকে রীতিমতো ধমকালেন। আমি নাকি তোমাকে ঘুমাতে দিই না, খেতে দিই না, সবসময় বকি। এখন আর আমাকে ভিলেন মনে হচ্ছে না তো? রনর কথা বলার ধরনেও হেসে ফেলে। মানুষটা মজা করতেও পারে তাহলে। আপনি তো গব্বর সিং লাইট। নিজের কথাবার্তায় নিজেরাই হেসে ফেলে। না, রিমঝিমের বেশ হালকা লাগছে এখন। দিনটা শুরু থেকে বিরক্তিকর হলেও দুপুরের পর থেকে বেশ অন্যরকম ভাবেই কেটেছে। আর খাবার পরের ঘটনা তো একেবারেই অপ্রত্যাশিত। এই 22.5 বছরের জীবনে আজ প্রথমবারের মতো রিমঝিম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছে, তাও আবার গব্বর লাইটের সাথে। ভাবা যায়? দুপুরে খাবার পর যখন রন এসে ওকে সিনেমার টিকিটের কথা জানালো, তখন ও তো পুরো আকাশ থেকে পড়েছিল। রন ওর বিস্ময়ে ভরা মুখের দিকে তাকিয়ে বলেছিল,
বিয়ের পর এখানে আসা থেকে কোথাও তো যাওনি তুমি, চলো একটু ঘুরে আসি, মাইন্ড ফ্রেশ হবে। তারপর রাতে এসে আবার ফুল ফর্মে পড়াশোনা করতে হবে, কি হবে তো? রিমঝিম হ্যাঁ বলে। সত্যি বিয়ের পর থেকে কোথাও যাওয়াই হয়নি। আর এই নিয়ে আজ ওর এক বন্ধুর সাথে ফোনে কথা হচ্ছিল। সেই কথোপকথনের কিছু অংশই কি রনের কানে গেছে, আর তারপরেই এই পরিবর্তন? তাই হবে হয়তো। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারিদিক, রাতের নিস্তব্ধতা, বয়ে চলা মৃদু মন্দ বাতাস আর চাঁদের আলোর স্নিগ্ধতা, এই তিনের সমন্বয়ে পরিবেশটাকে ভীষণ মনোরম ও মনোমুগ্ধকর করে তুলেছে। বিছানায় খানিকক্ষণ এপাশ ওপাশ করেও ঘুমের দেখা পায় না রন। ভারী বিরক্ত লাগে। পাশেই খানিকটা দূরত্ব বজায় রেখে রিমঝিম শুয়ে আছে। মুখের ওপর হাত চাপা দিয়ে দিব্যি ঘুমোচ্ছে মেয়েটা, একেবারে গভীর ঘুমে মগ্ন যাকে বলে আর কি। ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে একবার আলতো হেসে রন আস্তে আস্তে বিছানা থেকে নেমে দাঁড়ায়। না, আজ রাতটা বোধহয় ওকে জেগেই কাটাতে হবে। এই ভাবনা নিয়েই ওর প্রিয় জায়গা ওদের ফ্ল্যাটের একচিলতে ব্যালকনিটায় গিয়ে দাঁড়ায়। রাতের সৌন্দর্যে মনটা ভরে যায় এক্কেবারে। চোখ বন্ধ করে একটা প্রাণ খোলা নিঃশ্বাস নেয় ও। হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় রিমঝিমের। গলাটা তেষ্টায় শুকিয়ে গেছে পুরো। ঘড়ির দিকে নজর পড়তে দেখে সময় রাত 2:10। এক বোতল জলের বেশ খানিকটা ঢকঢক করে শেষ করে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলেও। আহ, শান্তি পেলাম। উফ, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল একেবারে। এতক্ষণ ঘুমের রেশ আর তেষ্টার কারণে রনের অনুপস্থিতি খেয়াল করেনিও। ঘুমটা কেটে যেতেই টের পাই ওর পাশে রণজয় নেই। রিমঝিমের কপালে চিন্তার ভাঁজ পড়ে। এত রাতে কোথায় গেল লোকটা? কিছু একটা মনে হতে ব্যালকনির দিকে পা বাড়ায় ও। ব্যালকনি দরজাটা হালকা করে ভেজানো আছে, আর ভেজানো দরজার ফাঁক ফোকর দিয়ে দু এক টুকরো চাঁদের আলো ঘরের মধ্যে এসে খেলা করছে। দরজার ফাঁক দিয়ে উকি দিতেই রনকে চোখে পড়ে। দরজার দিকে পিঠ করে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। ব্যালকনিতে ফুটে থাকা বেলফুলের মন মাতানো গন্ধ আর রনের ডান হাতের আঙুলের ফাঁকে জ্বলতে থাকা সিগারেটের গন্ধের মিশেলে তৈরি হওয়া অদ্ভুত এক গন্ধ ছড়িয়ে পড়েছে সারা ব্যালকনি জুড়ে। রিমঝিম কোনো কথা না বলে নিঃশব্দে রনর পাশে গিয়ে রেলিং ধরে দাঁড়ায়। নিজের ভাবনার মধ্যে ডুবে থাকায় রন প্রথমে রিমঝিমের উপস্থিতি টের পায় না। পরে হাওয়ায় উড়তে থাকা রিমঝিমের লম্বা চুলের কিছু অংশ ওর হাতে এসে ঠেকতেই ওর চিন্তা ভাবনায় স্থগিতাদেশ জারি হয়। রিমঝিমকে দেখে নিজের হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা ফেলতে উদ্যত হতেই রিমঝিম বলে ওঠে, থাক, সিগারেট ফেলার প্রয়োজন নেই, ক্যারি অন। আর পরের বার থেকে যখন খাবেন আমাকেও ডেকে নেবেন, কেমন? একসাথে দুজনে সুখ টান দেব, আর তারপর দুজনেই বলো হরি হরি বল। কারণ আপনার বকা না শুনলে আমার ভাত হজম হবে না, আর আমার পেছনে খ্যাচখ্যাচ না করলে আপনারও দিন খারাপ যায়। সুতরাং পুরো কথা শেষ না করে রিমঝিম থেমে যায়, আর চোখে একবার পাশের মানুষটার অবাক হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। রিমঝিমের কথায় রন একটু থতমত খায়। এই পুচকে মেয়েটা যে ওকে হালকা করে চাটন দিল সেটা এতক্ষণে ধরতে পারল। একটু মাথা চুলকে একটা বোকা বোকা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, সোজাভাবে বারণ করলেই তো হতো, এত ঘুরিয়ে বলার কি দরকার? রিমঝিম একটু কৌতুকের সুরেই বলে ওঠে, আপনি মানুষটাই তো জটিল, বাঁকা টাইপের, সোজা কথা বুঝতে পারেন নাকি? ততক্ষণে রনর হাতে থাকা সিগারেটটা জ্বলতে জ্বলতে প্রায় শেষের পথে। হাতে ছ্যাঁকা অনুভব করতেই একটা বিরক্তিসূচক আওয়াজ বের হয়ে আসে, উফ। রনর সিগারেটের নেশা নেই, কিন্তু ওই মাঝে মাঝে একটু খায় আর কি। অতিরিক্ত কাজের চাপ কিংবা কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তিত থাকলেই মূলত এই জিনিসের দরকার পড়ে ওর। কিন্তু আজ তেমন কিছুই হয়নি। তবুও খানিকক্ষণ সব চুপচাপ। দুজনেই কোনো কথা বলার জন্য মনে হয় নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। নিস্তব্ধতা ভঙ্গ করে রনি প্রথমে মুখ খোলে, এত রাতে এখানে এলে যে? না মানে তুমি তো সচরাচর ঘুমিয়ে পড়লে ওঠো না, তাই। রিমঝিম ওকে থামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বলে, জল খেতে উঠেছিলাম। ও আচ্ছা, ঘুমিয়ে পড়ো, সকাল হতে এখনো ঘন্টাখানেক দেরি আছে। ঘুম আসছে না আর? সে কি কথা, ঘুমের সাথে ব্রেকআপ করলে নাকি? সঙ্গদোষ। একজন নিশাচর প্রাণীর সাথে থাকতে থাকতে আমিও বোধহয় নিশাচর হয়ে যাচ্ছি। আফসোস হচ্ছে তাই না? আমার জীবনের সব থেকে কাছের একজন মানুষ আমার জন্য আপনাকে বেছেছে,
আর তার পছন্দের উপর আমার 100% বিশ্বাস আছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। রন আলতো হাসে, খালি কিছু বলে না। রিমঝিমকে উসখুস করতে দেখে এর কারণ জানতে চাইলে রিমঝিম একটু কিন্তু কিন্তু করে বলে ওঠে, মন খারাপ? রন ঘাড় নেড়ে বলে, না তো। আপনার চোখ দুটো তা তো বলছে না। রিমঝিমের কথায় রন চমকে ওঠে। মেয়েটা ওর চোখের ভাষা পড়তে পারে। ওরা কি আদৌ একে অপরকে এতটাও চেনে? কে জানে। রনের কাছে এই প্রশ্নের যথাযথ উত্তর নেই। সত্যি আজ ওর মনটা বিষণ্ণতায় ঢেকেছিল, অস্থির লাগছিল খুব। অতীতের পাতাগুলো একে একে চোখের সামনে ভেসে উঠছিল। পুরনো কথা মনে তো পড়ে রোজই, কিন্তু আজকের তারিখটা। রন চুপ করে আছে দেখে রিমঝিম আর কিছু বলে না। নিজেও আকাশের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওরা রনের সম্পর্কটা নিয়ে ভাবতে থাকে। এরকম ভাবে বেশ কিছুটা সময় পেরিয়ে যায়। থাক, না চাইলে বলতে হবে না, চিন্তা নেই, আমি জোর করব না। আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষেরই নিজস্ব কিছু কথা থাকে, কিছু একান্ত দুঃখ থাকে যেগুলো সে বাইরের কারোর সাথে ভাগ করে না। বলা ভালো, ভাগ করে নিতে চায় না। আপনারও হয়তো সেরকম কিছু। যাকে, আমি ঘরে যাচ্ছি। ঘরের দিকে পা বাড়িয়েও আবার ফিরে এসে রনের উদ্দেশ্যে কিছু কথা ছুড়ে দেয়। আমাদের সম্পর্কটা কি অদ্ভুত, তাই না? আমরা একসাথে থাকি, একটাই বাড়ি, একটাই ঘর, এমনকি একটাই বিছানা পর্যন্ত শেয়ার করি, কিন্তু কেউ কারোর মনের কথাগুলো শেয়ার করতে পারি না। একেই বোধহয় দূরত্ব বলে, তাই না? কথা শেষ করে রিমঝিম আর এক মুহূর্ত অপেক্ষা করে না, দ্রুত ঘরের পথে পা বাড়ায়। রন এক দৃষ্টিতে ওর যাবার পথের দিকে তাকিয়ে থাকে। অজান্তে বুক ঠেলে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর। মেয়েটাকে যতটা অবুঝ, অপরিণত বলে মনে হয়, মেয়েটা ঠিক সেরকম না। ও যথেষ্ট পরিণত, সবটা বোঝে, পর্যবেক্ষণ করে। আজ ওর কথাবার্তা শুনে রন এটা বেশ বুঝেছে। রন ঘরে ঢুকে দেখে রিমঝিম আবার শুয়ে পড়েছে, কিন্তু ঘুমায়নি। বিছানার এক প্রান্তে সোজা হয়ে শুয়ে সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন ভেবে চলেছে। রন এসে শুতেও ওর কোনো ভাব পরিবর্তন হয় না। সে একইভাবে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। রন একবার ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়, কিছু কথা বলার জন্য নিজেকে গুছিয়ে নেয় একটু। তারপর ধীরে ধীরে নিজের জীবনের একটা অধ্যায় খুলে বসে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় একটা মাস। এর মধ্যেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর সমাপ্তি ঘটেছে, আর লক্ষ্মী পুজো কেটে গিয়ে কালী পুজো প্রায় উপস্থিত হয়েছে। এত উৎসবের মাঝখানেও রিমঝিমের মাথায় বিশাল চিন্তা। সামনের মাসেই ওর MBA এর অ্যাডমিশন টেস্ট, পরীক্ষার অ্যাডমিট কার্ডও পেয়ে গেছে। ওর মনে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, পারবে তো? দুর্গাপুজো, লক্ষ্মী পুজো দুটোই কলকাতাতেই কেটেছে ওদের। তবে যেহেতু বর্ধমানের বাড়িতে কালী পুজো হয়, তাই কালী পুজোতে বাড়ি যাবার কথা আছে। রিমঝিম ঠিক করে রেখেছে রন ছুটি যদি নাও পায়, ও একাই গিয়ে দেখে আসবে কদিন। বিয়ের প্রায় 9 মাস হতে চলল, আর এই কটা মাসে হাতে গোনা কয়েকবারই যেতে পেরেছে। শ্বশুরবাড়ির লোকজন ওর দায় দায়িত্ব নিয়ে কোনোদিন কিছু বলে না ওকে, কিন্তু ওর নিজের একটু অস্বস্তি লাগে। হোক না বয়সে সবার চেয়ে ছোট, কিন্তু যতই হোক বাড়ির বড় বউ বলে কথা। জীবনে এই প্রথমবার বাবাকে ছাড়া। প্রত্যেকটা উৎসব একে একে কেটে যাচ্ছে। ভীষণ কষ্ট হলেও, বুকের মাঝখানটা হাজার শূন্যতায় ছেয়ে গেলেও সবটা মেনে নিতে হচ্ছে। এটাই বোধহয় জীবনের তাৎপর্য। জীবন কারোর জন্য থেমে থাকে না, সে তার নিজস্ব গতিতে চলতে থাকে। সে ছোটবেলায় মা যখন মারা গেল, রিমঝিম তখন বছর 8-এর বাচ্চা মেয়ে। মৃত্যু, বিচ্ছেদ এসব বোঝার মতো বয়স হয়নি তখনও ওর। কিন্তু যেদিন বুঝতে পারল যে মা যেখানে গেছে সেখান থেকে আর ফেরা সম্ভব নয়, বাচ্চা মেয়েটা সেদিন বাবাকে জড়িয়ে ধরে আকুল হয়ে কেঁদেছিল। মাকে ফিরিয়ে আনার জন্য বারবার বাবার কাছে বায়না করেছিল, কিন্তু না, মেয়ের কান্না শুনেও মা ফিরে আসেনি সেদিন। বাবা তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। তার মেয়েকে বুকের ভেতর আঁকড়ে ধরেছিলেন প্রাণপণে। সেই থেকে শুরু হলো বাবা মেয়ের সংসার। এতগুলো বছর বেশ চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আবার ছন্দপতন ঘটল। রিমঝিম দ্বিতীয়বারের মতো অনাথ হলো।
বাবাকে ছেড়ে বেঁচে থাকাটা এক প্রকার অসম্ভব বলেই মনে হয়েছিল ওর। বাবা চলে যাবার পর এতগুলো মাস তো কেটে গেল, কিন্তু কই, ও তো দিব্যি বেঁচে আছে। ক্ষতগুলো বুকের মধ্যে জমা আছে বটে, কিন্তু বেঁচে তো আছে। জীবন ভীষণই আনপ্রেডিক্টেবল। আমরা এক ভেবে রাখি আর হয় এক। রিমঝিমের নিজের জীবনটাই তো এক জ্বলন্ত উদাহরণ। এই যে বাবার প্রিয় ছাত্র বলে চিনত যে মানুষটাকে, সেই রণজয় নামক মানুষটাই যে হুট করে ওর জীবনে প্রবেশ করবে, অথবা বলা ভালো যে রিমঝিম নিজেই যার জীবনে হুট করে বিনা নোটিশে ঢুকে পড়বে, সেটা কি ওরা দুজনের কেউই বুঝতে পেরেছিল? মৃত্যুর শয্যায় শায়িত মানুষটা রণজয়ের হাতে ওর হাত রেখে বলেছিল রণজয়ের উদ্দেশ্যে, আমার মেয়েটা যে পুরো অনাথ হয়ে যাবে বাবা, মরেও শান্তি পাবো না। আজ তোর ওপর ওর দায়িত্ব দিয়ে গেলাম, ওকে দেখিস বাবা। জানি ও তোর থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তাতে কি, আমি মানুষ চিনতে ভুল করিনি কোনোদিন। জানি আমার মেয়েটা তোর কাছে ভালো থাকবে। ধর, এটাই আমার কাছে তোর গুরু দক্ষিণা। রন নিজের প্রিয় মাস্টার মশাইয়ের কথা ফেলতে পারেনি সেদিন। মৃত্যু পথযাত্রী মানুষটার শীর্ণকায় হাতটা নিজের দুহাতের মধ্যে তুলে নিয়ে তাকে কথা দিয়েছিল যে তার মেয়েকেও ভালো রাখবে। সেই রাত্রে রিমঝিমের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আর তার কয়েক মাসের মধ্যেই রনর পরিবারের সম্মতিতে ও উপস্থিতিতে ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়। ব্যাস, এভাবে হঠাৎ করেই দুটো মানুষ একে অপরের সাথে জুড়ে গেল। আর এই যে তারপর থেকে চলছে তাদের সংসারের মোড়কে ঢাকা দায়িত্ব, কর্তব্য পালনের খেলা। নিশা বলে ওঠে, কি রে রিমঝিম, তোর বর কোথায় রে? এই যে বললি আজ তোকে নিতে আসবে, আমরা তো তোর বর মানে আমাদের জিজুকে দেখব বলে সে কখন থেকে দাঁড়িয়ে আছি। আবার ফোন কর। রিমঝিম ধীর কণ্ঠে বলে, ফোন করেছি, সুইচ অফ বলছে। কৌতুকের সুরে নিশা বলে, এ মা, সে কি রে, আজ আর আসবে না বুঝলি? তুই হয়তো আসতে বারণ করে দিয়েছিস, কে জানে। বুড়ো বরকে আমাদের সামনে এনে পরিচয় করাতে যে লজ্জা পাচ্ছিস, সেটা তো বললেই হতো, তাহলে এতক্ষণ বেকার সময় নষ্ট হতো না। নিশাকে থামিয়ে দিয়ে পিহু বলে, এই নিশা, ফালতু বকা ছাড়া কি তোর কোনো কাজ নেই? দেখছিস রিমঝিম কত টেনশন করছে। তোর দাঁড়াতে অসুবিধা হলে তুই চলে যা, দয়া করে ভাট বকে আমাদের মাথা খাস না। ভুল কি বলেছি পিহু? ওর সাথে ওর বরের। এতক্ষণ ধরে নিশার কথাগুলো চুপচাপ হজম করলেও রিমঝিম আর চুপ করে থাকতে পারে না। ভীষণভাবে চেঁচিয়ে ওঠে, জাস্ট শট আপ। অনেকক্ষণ ধরে অনেক বাজে কথা বলে যাচ্ছিস, আর একটা উল্টোপাল্টা কথা বললে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমার বর ভীষণ ব্যস্ত মানুষ, অনেক বড় পোস্টে চাকরি করে, তাই ওর দায়িত্ব অনেক বেশি, বুঝেছিস? তাও আমাকে অনেক সময় দেয়। আর ওকে নিয়ে লজ্জা পাবার তো কোনো প্রশ্নই নেই। ওর মতো এত ভালো মানুষকে যে নিজের স্বামী হিসেবে আমি পেয়েছি, এর জন্য আমি খুব লাকি। হ্যাঁ, এটা ঠিক যে ও আমার থেকে প্রায় 11 বছরের বড়, কিন্তু তাতে কি, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে বয়সটা কোনো ম্যাটার করে না, বুঝেছিস? নিশ্চয়ই নিজের জবাব পেয়ে গেছিস। এবার তুই আসতে পারিস। আর পরবর্তীকালে যদি ওর নামে কোনো উল্টোপাল্টা মন্তব্য শুনেছি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। এতগুলো কথা একসাথে বলে রিমঝিম থামে। একই টেনশন হচ্ছে, তার মধ্যে মেয়েটার এইসব টেরা বাঁকা কথা। মাথাটা গরম হয়ে গেছে রিমঝিমের। রিমঝিমকে শান্ত বলেই সবাই চেনে। সে চুপচাপ মেয়েটাকে এতটা রাখতে দেখে পিহু খুব অবাক হয়ে যায়। পিহু রিমঝিমের খুব ভালো বন্ধু, আর যার কথা শুনে রিমঝিমের এই প্রতিক্রিয়া, সে হলো নিশা, ওদের ব্যাচেরই একজন স্টুডেন্ট। রিমঝিমকে একটু ধাতস্থ হবার সময় দিয়ে পিহু বলে ওঠে, একটা কথা বলবো রিমঝিম, রেগে যাবি না তো? বাপরে, তোর রাগ দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। রিমঝিম একটু হাসে, ইশারায় জানায় যে সে রাগবে না, যা বলার সেটা পিহু বলতে পারে। আমার মনে হয় তুই জিজুকে ভালোবেসে ফেলেছিস। রিমঝিম চমকে উঠে বিস্ময়ে ভরা দৃষ্টিতে ওর বন্ধুর দিকে তাকিয়ে থাকে। অবাক হয়ে লাভ নেই, এটাই সত্যি। তুই কি এটা লক্ষ্য করেছিস? তুই যেটুকু কথা বলিস তার বেশিরভাগ জুড়েই তোর বর থাকে। আর জিজুর কথা বলার সময় নিজের মুখের চেহারাটা যদি দেখতিস, একটা অন্যরকম খুশির ঝিলিক লেগে থাকে তোর চোখে মুখে। আর আজকের ঘটনাটা, ওটাকে কি বলবি? জিজুর নামে উল্টোপাল্টা কথা শুনে তুই যেভাবে
রিয়্যাক্ট করলি? আমাদের কোনো প্রিয় মানুষকে নিয়ে কেউ কিছু খারাপ বললে আমরা যেভাবে রিয়্যাক্ট করি ঠিক সেভাবেই। তুই তোর বরের প্রেমে পড়েছিস রিমঝিম। শেষ কথাটা বলে বিহু মুচকি হেসে রিমঝিমের দিকে তাকায়। দেখে মেয়েটা তখনও হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছে। এখন বাজে রাত 11:30। বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। ব্যালকনিতে ঠায় দাঁড়িয়ে আছে রিমঝিম। বৃষ্টির ফোঁটা এসে ভিজিয়ে দিচ্ছে ওকে, তবু ওর যেন কোনো হুঁশ নেই। ও রনর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এসেছিল সন্ধেবেলা। রন ওকে নিতে যায়নি। এতটা রাত হয়ে গেল তবু রনের কোনো পাত্তা নেই। সে তখন থেকে মানুষটার ফোন সুইচ অফ বলছে। এতগুলো মাসে এত রাত কোনো দিনও হয়নি ওর। মানুষটা কোথায় গেল? কি হলো? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এই চিন্তায় রিমঝিমের পুরো পাগল পাগল অবস্থা। সারা সন্ধে কেঁদে কেঁদে চোখ মুখ লাল হয়ে গেছে। বুকের ভেতরটা এক অসীম শূন্যতা অনুভব করছে ও। মনে হচ্ছে ওর কাছ থেকে ওর খুব প্রিয় কোনো জিনিস দূরে চলে যাচ্ছে। রাত যত বাড়ছে হারানোর ভয় ততটা ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করেছে ওর শিরায় উপশিরায়। হঠাৎ কলিং বেলের শব্দে ওর সম্বিত ফেরে। দৌড়ে গিয়ে দরজা খুলতেই কাঙ্ক্ষিত মানুষটার শ্রান্ত অবসন্ন মুখটা চোখে পড়ে। মনের মধ্যে এতক্ষণ ধরে চলা তীব্র ঝড়টা যেন হঠাৎ করে শান্ত হয়ে যায়। তার বদলে সারা মন জুড়ে বয়ে যায় একরাশ প্রশান্তির হাওয়া। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? কথাটা বলতে বলতেই রিমঝিম সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার বুকে গিয়ে আছড়ে পড়ে। আর অপর প্রান্তের মানুষটা তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে। রনকে জড়িয়ে ধরে রিমঝিম কেঁদেই চলেছে। আর ঘটনার আকস্মিকতায় রন পুরো হতভম্ব। নিজের বুকের কাছটা ভিজে অনুভব করতেই ওর ঘোর কাটে। হতভম্ব ভাবটা কিছুটা কেটে যেতে নিজের অজান্তেই ওর ক্লান্ত হাত দুটো উঠে এসে বুকের মধ্যে লেপ্টে থাকা কান্নার দমকে কেঁপে কেঁপে ওঠা ছোট্ট শরীরটাকে আঁকড়ে ধরে। রিমঝিম, প্লিজ আর কেঁদো না। দেখো আমি তো চলে এসেছি, এবার চুপ করো প্লিজ। চলো ভেতরে গিয়ে সবটা বলছি। কেন এত দেরি হলো আমার? এতক্ষণে রিমঝিম খানিকটা শান্ত হয়েছে। কান্নার বেগটাও কমে এসেছে। প্রচণ্ড চিন্তায় এতক্ষণ ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তাই কি করছে না করছে কিছুই খেয়াল ছিল না ওর। কিছুটা ধাতস্থ হওয়ার পর নিজের অবস্থান সম্পর্কে অবগত হতেই একরাশ লজ্জা এসে ঘিরে ধরে ওকে। বিদ্যুৎ বেগে বরের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছিটকে সরে আসে। মনের ভেতর একটা নাম না জানা অনুভূতি এসে ভিড় করতে শুরু করেছে। সরি, আসলে না, মানে ওই এত দেরি হলো তাই। আর আপনার ফোনটাও লাগছিল না। রিমঝিম এরকম হুট করে ওর কাছ থেকে ছিটকে সরে আসায় রনও খানিক চমকে ওঠে। মেয়েটা যে ওর জন্য কতটা উৎকণ্ঠায় ভুগছিল সেটা তো ওর চেহারায়, ওর ব্যবহারে স্পষ্ট করেই ধরা পড়ছে। রিমঝিমকে কোনো রকম অস্বস্তিতে ফেলতে চায় না বলেই ওর কথার উত্তরে কোনো কথা না বলে সামান্য হাসে খালি। এতক্ষণ ডিম লাইটের আবছা আলোয় রনের দিকে ভালো করে খেয়াল করেনি রিমঝিম। ঘরের বড় আলোটা জ্বালতেই আলো আধারি মুছে গিয়ে ঘরের প্রতিটা কোণ আলোকিত হয়ে ওঠে। আর রনের চেহারায় ওর চোখ গিয়ে আটকায়। রিমঝিম আতকে ওঠে পুরো। ভীষণ রকম পরিপাটি মানুষটার একই অবস্থা। সুন্দর করে ইন করে পরা শার্টটার যা তা হাল। সাদা শার্টের এক পাশটা ছোপ ছোপ দাগ, রক্ত শুকিয়ে গেলে যেমন হয় খানিকটা সেরকমই। চশমার কাজটা কিছুটা ভেঙে গেছে, কপালের কোণটা বেশ কিছুটা কেটে গেছে, বাম হাতের কনুইয়ের বেশ কিছুটা অংশ ছুলে গিয়ে রক্ত বের হচ্ছে। মানে সব মিলিয়ে একেবারে যা তা অবস্থা। রনের বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে রিমঝিম নিজের বুকের ভেতরে একটা চিনচিনে ব্যথার উপস্থিতি টের পায়। এ কি অবস্থা আপনার? কি হয়েছে? কি করে হলো এসব? রিমঝিমকে উত্তেজিত হতে দেখে রন ওর মাথায় হাত বুলিয়ে বলে, একটু দাঁড়াও, আমি জামা কাপড়টা পাল্টে আসি, তারপর সবটা খুলে বলছি। আচ্ছা তুমি ততক্ষণ খাবারটা গরম করো বরং। তুমিও তো কিছু খাওনি মনে হচ্ছে। শেষ কথাটা শুনে রিমঝিম মাথাটা নিচু করে নেয়। এত টেনশনের চক্করে সন্ধে থেকে যে কিছু খায়নি সে কথা একেবারে মাথা থেকে বেরিয়ে গেছিল। রনের হাতে টি শার্ট, ট্রাউজার আর টাওয়ালটা দিয়ে ও রান্নাঘরের দিকে পা বাড়ায়। উফ, আজ যা ভয় পেয়েছিল। ছোট থেকে রিমঝিম একে একে কাছের মানুষগুলোকে চোখের সামনে থেকে হারিয়ে যেতে দেখেছে, তাই হারানোতে ওর বড্ড ভয়। আজ প্রতিটা মুহূর্তে সে তীব্র ভয়টাই ওর মন মস্তিষ্কের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছিল।
হারানোর ভয় আমরা কখন পাই? যখন আমাদের মন জানান দেয় যে আমাদের একান্তই নিজের, আমাদের অত্যন্ত প্রিয় কিছু আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, তখনই হারানোর ভয়টা তীব্র হয়ে ওঠে। নিজের মনের মধ্যে আজ তোলপাড় হচ্ছে রিমঝিমের। পিহুর বলা কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আজ এতটা অস্থির হয়ে ওঠার কারণ কি? পিহুর বলা কথাগুলো কি তবে ঠিক? সত্যি কি ও রণকে? রিমঝিম একটু আসবে প্লিজ। রণর ডাক শুনে রিমঝিমের ভাবনা চিন্তা ওখানেই থেমে যায়। হ্যাঁ যাই বলেই ঘরের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকেই দেখে রণ টাওয়াল পরে এক হাতে প্যান্ট নিয়ে আর অন্য হাতে জামাটাকে নিজের শরীরে পাকিয়ে কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে। রিমঝিমকে দেখে গায়ের জামাটা আরও একটু জড়িয়ে নিতে যায়। আসলে এরকম খালি গায়ে রিমঝিমের সামনে কোনোদিন আসেনি, তাই বেশ লজ্জাই লাগছে ওর। তাছাড়া মেয়েটাও ওকে দেখে অস্বস্তিতে পড়তে পারে, সেই জন্যই আরও। আরে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? জামা প্যান্টটা পরে নিন। কিছু মনে পড়তেই ও আবার বলে ওঠে, 1 মিনিট, আপনার তো ড্রেসিং করতে হবে। চারপাশে কেটে কুটে যা অবস্থা করেছেন, আপনি বিছানায় গিয়ে বসুন, আমি বরং ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। রিমঝিম এসে দেখে রণ ততক্ষণে টাওয়াল ছেড়ে একটা বারমুডা পরে বসেছে আর খালি গা ঢাকার জন্য টাওয়ালটাকে পেঁচিয়ে নিয়েছে। এই সিরিয়াস অবস্থার মাঝখানেও রিমঝিমের হাসি পায়। ও ফিক করে হেসে ফেলে। মনে মনে ভাবে, বাবা কি লজ্জা, এ তো পুরো লজ্জাবতী লতা। নিজের বিয়ে করা বউয়ের সামনে খালি গায়ে থাকতে লজ্জা পাচ্ছে। হায় রে, নিজের চিন্তা ভাবনা নিজেরই অবাক লাগে ওর, খানিকটা লজ্জা লাগে। নিজে নিজেকে শাসন করে বলে, রিমঝিম তুমি না খুব নির্লজ্জ হয়ে যাচ্ছ। বাচ্চা মেয়ের মতো থাকো। প্রেম টেম ওইসব বড়দের ব্যাপার, ওইসবে মন দিতে নেই। রণ ওর হাসির কারণ ধরতে না পেরে তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। এতক্ষণ কেঁদে ভাসাচ্ছিল আর এখন আবার হাসছে। কি অদ্ভুত মেয়ে রে বাবা। কোথায় কোথায় লেগেছে দেখান দেখি, পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেব। বাধ্য ছেলের মতো রণ ওর ক্ষতস্থানগুলো দেখায়। হাঁটু, হাত, কপাল এই 3 জায়গাতেই লেগেছে প্রধানত। রিমঝিম প্রতিটা ক্ষতস্থান খুব যত্ন সহকারে পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। রণ মাঝে মাঝে ব্যথায় কোকিয়ে উঠলে রিমঝিম থেমে গিয়ে উৎকণ্ঠিত হয়ে ওর দিকে তাকাচ্ছে। রণর মনে আজ কেমন যেন অন্যরকম অনুভূতি কাজ করছে, একেবারে নতুন অনুভূতি। রিমঝিম এক মনে নিজের কাজ করে যাচ্ছে আর রণ এক দৃষ্টিতে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। বারে বারে মেয়েটার ব্যথাতুর চোখ দুটো ভেসে উঠছে ওর চোখের সামনে। একটা কথায় ঘুরপাক খাচ্ছে মাথার ভিতর, ওর মা ছাড়াও তাহলে কেউ একজন আছে যে ওকে হারানোর ভয় পায়। নিজের অজান্তে ও ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। নিন, আপনার ব্যান্ডেজ কমপ্লিট, এবার জামাটা পরে নিন দেখি। বলেই গায়ে জড়িয়ে রাখা টি শার্টটা এক প্রকার জোর করেই হাত থেকে নিয়ে নেয়। তারপর আবার বলে, ইস দেখেছেন, আপনার তো হাতে লেগেছে, হাত তুলতে পারবেন বলে তো মনে হচ্ছে না। আপনি বরং এভাবেই শুয়ে পড়ুন আজ। কথাটা বলেই রণর ঘাবড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। রিমঝিমের কথাটা কর্ণগোচর হওয়া মাত্রই রণ এক প্রকার আতকে ওঠে। এই না, একদম না, এভাবে শোবো মানেটা কি? তুমি আমাকে অন্য জামা দাও। দেখো আলমারিতে শার্ট আছে বাড়িতে পরার, ওখান থেকেই কিছু দাও। রিমঝিমকে মুখ টিপে হাসতে দেখে রণ এক হাত দিয়ে নিজের চুলগুলোকে একটু ঘেটে দিয়ে নিজেও মুখ নিচু করে হাসে। মেয়েটা খুব ফাজিল হয়ে গেছে, ওকে অপ্রস্তুতে ফেলতে পেরে কেমন মুচকি মুচকি হাসছে। অবাক করা ব্যাপার, রণের একটুও বিরক্ত লাগছে না, রাগও হচ্ছে না। মেয়েটার হাসি খুশি মুখটা দেখে এতক্ষণের ঝিমিয়ে পড়া মনটা ক্রমশ চনমনে হয়ে উঠছে। এই নিন খাবার, খেয়ে নিন। এবার বলুন তো কি হয়েছিল? আপনার যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো বেশ বোঝা যাচ্ছে, কিন্তু হলো কি করে? আপনি তো বাইক জোরে চালান না বলেই জানি। তাহলে আর আপনার জামায় লেগে থাকা রক্তের দাগগুলো, ওগুলো কোত্থেকে এলো? কথাগুলো শেষ করে রণর উত্তরের আশায় ওর দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিমঝিম। আজকের পর্ব এ পর্যন্তই থাক। পরবর্তী পর্ব মানে অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করে দেব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।